যেটা বলছিলাম আর কি, ট্রান্সমিশন লাইন তিন প্রকার হয় প্রকারভেদের দিক থেকে। প্রথমটা হচ্ছে শর্ট লাইন ট্রান্সমিশন, তারপরে হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তার লেন্থ কতটুকু হবে, তার আর কি টেকনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে, তার উপর নির্ভর করে হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের যে প্রকারভেদ সেটা হচ্ছে। তাহলে ট্রান্সমিশন লাইন যেটা বলছিলাম যে শর্ট ট্রান্সমিশন লাইন বা লং ট্রান্সমিশন লাইন বা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এই যে যে প্রকারভেদ গুলো, এই প্রকারভেদ গুলো মেইনলি কিসের জন্য হচ্ছে? মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দাঁড়ান আমি এটা খুঁজে বের করি। আচ্ছা, খুঁজে বের করতে করতে আমি বলে ফেলি যে ট্রান্সমিশন লাইনের এই যে প্রকারভেদ গুলো, এই প্রকারভেদ গুলো মেইনলি হয় হচ্ছে তার ভোল্টেজ লেভেলের উপরে এবং তার ডিস্টেন্সের উপরে। তাহলে দুইটা প্যারামিটার্স এর উপর নির্ভর করে আমার ট্রান্সমিশন লাইনের যে এটা প্রকারভেদ, যেটা বেসিক প্রকারভেদ যেটা, সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে ভোল্টেজ, আরেকটা হচ্ছে তার ডিস্টেন্স কতটুকু হবে। সেটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। তো মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যদি তার লেন্থ মানে লম্বা কতটুকু হবে বা ডিস্টেন্স যেভাবে বলেন, যদি ৮০ কিলোমিটারের নিচে যদি হয় তাহলে সেটাকে আমরা শর্ট ট্রান্সমিশন লাইন বলবো। তাহলে ৮০ কিলোমিটার যদি হয় তাহলে তার ভোল্টেজ লেভেল কত হতে পারে? তার ভোল্টেজ লেভেল বলা হয় সাধারণত 69 কিলো ভোল্টের নিচে। তাহলে যদি বলে হোয়াট ইজ শর্ট লাইন ট্রান্সমিশন, সেটা আপনার জব মানে গভর্নমেন্টের জব বা পিডিবি ডেস্কো এইসবের জবে, বা আমরা যদি প্রশ্ন করি, যদি আমি বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ শর্ট ট্রান্সমিশন লাইন, আনসার হবে the length of the transmission line have to be less than 80 কিলোমিটার এবং ভোল্টেজ ইজ 69 কিলোভোল্ট। এবং শর্ট ট্রান্সমিশন লাইনে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্স যে ইফেক্টটা থাকে সেই ইফেক্টটা কনসিডার করা হয় না, অর্থাৎ নেগলেক্ট করা হয়। কোথায়? শর্ট ট্রান্সমিশন লাইনে। মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ডেফিনেশন তাহলে কি হবে, বা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলতে কি বোঝাবে? মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলতে যেটা বোঝাবে সেটা হচ্ছে যার লেন্থ সাধারণত ৮০ কিলোমিটারের উপরে এবং ২০০ কিলোমিটারের মাঝামাঝি যে লেন্থটা যদি হয় তাকে আমরা বলবো মিডিয়াম ট্রান্সমিশন লাইন। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে ডেফিনেটলি লেন্থ যেহেতু বেড়ে যাচ্ছে তার মানে কি ভোল্টেজও বেড়ে যাবে। তাহলে ভোল্টেজ যদি বাড়ে তাহলে তার ভোল্টেজ কত হবে? তার ভোল্টেজ হবে হচ্ছে অবশ্যই গ্রেটার দেন 69 কিলোভোল্ট, বাট লেস দেন 133 কিলোভোল্ট। কোনো কোনো বইতে লেখা আছে 132, বা কোনো কোনো বইতে লেখা আছে 130। আমি 130 কথাই বলছি, যেহেতু বাংলাদেশের কনটেক্সটে আমি 132 বলছি। এটা কার ক্ষেত্রে বললাম? মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বলছি। ডিস্টেন্সের কথা বলছি, ডিস্টেন্সের কথা বলছি হচ্ছে ২০০ কিলোমিটার, লেস দেন ২০০ কিলোমিটার মানে ২০০ কিলোমিটার নিচে যদি হয়। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনের কথা কি বলেছিলাম? শর্ট ট্রান্সমিশন লাইনে কিছুক্ষণ আগে বলেছিলাম যে লেস দেন ৮০ কিলোমিটার, আর ভোল্টেজের কথা বলেছিলাম কি লেস দেন 69 কিলোভোল্ট। আর এখানে কি মানে একটা স্পেসিফিক ফিচারের কথা বলেছিলাম যে ক্যাপাসিটেন্স নেগলেক্টেড। আর এখানে অবশ্যই ক্যাপাসিটেন্স সবগুলো থাকবে, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, কন্ডাক্টেন্স সবকিছু থাকবে। তারপরে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি বলি তাহলে ডিস্টেন্স অবশ্যই ২০০ কিলোমিটারের উপরে হবে, অথবা আমরা বলতে পারি অ্যাবভ 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 200 কিলোমিটার। তার মানে যেটা মিন করছে ২০০ কিলোমিটারের উপরে যে ট্রান্সমিশন লাইনগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার লং লাইন ট্রান্সমিশন লাইন। ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হবে ১৩০ কিলোভোল্টের উপরে। ১৩০ কিলোভোল্টের উপরে যত হবে, বা যদি ২০০ কিলোমিটারের উপরে যদি ট্রান্সমিশন লাইন হয় সেখানে আমরা অবশ্যই ১৩০ কিলোভোল্টের বেশি ব্যবহার করব, বিকজ এটা লং লাইন ট্রান্সমিশন লাইন বা লম্বা ট্রান্সমিশন লাইন।
তাহলে আমরা কি দেখেছিলাম একটা একটা ট্রান্সমিশন লাইনে দেখেছিলাম একটা ইন্ডাকটেন্স থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে, আর কি থাকে, একটা শান্ট ক্যাপাসিটেন্স থাকে, আর এই ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স মানে ক্যারেক্টারাইজ করার জন্য একটা কন্ডাক্টেন্স থাকে যেটাকে আমরা জি বলি। আমি লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এটা হচ্ছে মানে আমি ভিডিওগুলো এমন ভাবে আপলোড করছি যেটা ক্লাসের যে লেকচার গুলো সেই ক্লাসের লেকচার গুলো তো ডেফিনেটলি আমি আপনাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে আমি সাথে সাথে আপলোড করে দিব। যদি আমি আবার বলছি যে কি যেন মেয়েটার নাম যে কোনো একজন বলছিল আর কি যে এক্সেস করতে পারছে না, যে এক্সেস করতে পারবে না সে সাথে সাথে আমাকে একটু একটু রিকোয়েস্ট করবে স্যার তাড়াতাড়ি করে আমাকে এক্সেস দিয়ে দেন, মানে ওইখানে কমেন্ট করলে আমি করে দিব। আর আমি স্পেসিফিক ভাবে কিছু ভিডিও করতেছি, সেই ভিডিওগুলো দুটো কারণে করতেছি, এক্সামের জন্য, ফিউচার স্টাডির জন্য এবং বেসিক জানার জন্য। আমি তিনটা পিছিয়ে আবার বলবেন স্যার আপনার 2 ঘন্টা ক্লাস দিচ্ছেন তো আমাদের ক্লাসটা 15 মিনিটে নামিয়ে নিয়ে আসেন, লেকচার এত ছোট করে করছেন কেন, অনেকে জিজ্ঞেস করে। এই লেকচার গুলো মেইনলি হচ্ছে আপনাদেরকে এমন ভাবে ফোকাস করে করতেছে পুরো একটা আহ, বিশাল বড় পার্ট, মনে করেন আমরা এখন যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন পড়াচ্ছি, ট্রান্সমিশন লাইনের কি প্রকারভেদ পড়াচ্ছি এবং তার সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তাহলে এত বড় লেকচারকে আমি এত ছোট করে আনার কেন কেন কারণ কারণ আপনাদের ধৈর্য নাই, বা আমরা এখন সবাই চাচ্ছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে গভর্নমেন্টের একটা প্রজেক্টের সাথে কাজ করতেছি, আমার নিজের একটা স্কুল আছে, হয়তোবা ফিউচার ইউনিভার্সিটি দিব, তো যাই হোক সেখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা মানুষরা যখন আগে পড়তাম, আমার বাবা মারা হচ্ছে যখন এসএসসি দিচ্ছিল তখন হচ্ছে মাত্র 500টা অবজেক্টিভ পড়তো, সেখানে আমরা গিয়ে কি পড়েছি, মোটা একটা কেমিস্ট্রি বই পড়েছিলাম আমরা। অর্থাৎ এখান থেকে যেটা আমি বলতে চাচ্ছি যে সময়ের যে পড়াশোনার যে সময়টা সেটা আস্তে আস্তে কমায় ফেলা উচিত। এবং আমরা যারা একাডেমিশিয়ান বা পড়াশোনা আমরা যারা করাই আমরা আপনাদেরকে অবশ্যই মোটিভেট করব যে ভালো করে পড়েন, বাট যেহেতু আপনারা ডিপ্লোমা স্টুডেন্ট বা সময় পান না, আপনাদের জন্য ছোট করে নিয়ে আসা, সাথে ওই যে লেকচার গুলো থাকবে লেকচার সিরিজ সেখানে আপনারা জব রিলেটেড কোশ্চেনও পাবেন, হয়তো আমি ডিরেক্টলি বলবো না যে এটা জব রিলেটেড কোশ্চেন থাকবে, কিন্তু ধরে নিতে হবে ওখানে কোশ্চেন। যেমন আমি গতকাল রাত্রে একটা ভিডিও করছি, সেই ভিডিওতে হচ্ছে ট্রান্সমিশন লাইনের পারফরমেন্স কিভাবে করা হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, তাহলে এখান থেকে যেটা বলছি যে একটা ট্রান্সমিশন লাইনের একটা ইন্ডাকটেন্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ক্যাপাসিটেন্স থাকবে, আর একটা কন্ডাক্টেন্স থাকবে। এটার উপর একটা ছোট কিন্তু আমরা ভিডিও করে ফেলেছি 8 মিনিট বা 9 মিনিটের মতো। যদিও আমার প্রাথমিকভাবে এটা টার্গেট ছিল মাত্র 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও কমপ্লিট করা, কিন্তু কথা বলতে বলতে দেখা যাচ্ছে অনেকখানি চলে গেছে। তো সেখানে আমি বলেছিলাম প্রত্যেকটার কি বলে ইউনিট কত, বা তাকে প্রকাশ করে কি দিয়ে এবং তার প্রকাশের যে ইউনিটটা কত। অর্থাৎ একটা ট্রান্সমিশন লাইনে এটা একটা ট্রান্সমিশন লাইন, কথার কথা বললাম, এই ট্রান্সমিশন লাইনে ইন্ডাকটেন্সের ইউনিট কত হবে, অথবা এখানে যদি 1 কিলোমিটার হয় এই 1 কিলোমিটারে কতটুকু ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে, কতটুকু ক্যাপাসিটিভ ইফেক্ট হচ্ছে, কতটুকু রেজিস্টিভ ইফেক্ট হচ্ছে, একই সাথে তার কন্ডাক্টিভিটি কত। এই জিনিসগুলো আমি ফার্স্ট লেকচারে অলরেডি করেছি। আজকে বিকালের মধ্যে যে ভিডিওটা দিব সেখানে হচ্ছে পারফরমেন্স 3টা সিরিজ করছি, 3টা সিরিজ স্টেপ বাই স্টেপ করে দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে একটা ট্রান্সমিশন লাইনে 4টা প্যারামিটার দেখতে পাচ্ছি, কি কি, এল, আর, সি, জি, 4টা জিনিস। এখন আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, এখন এটা যদি একটা ট্রান্সমিশন লাইন হয় এতটুকু হচ্ছে সেই ট্রান্সমিশন লাইনের একটা ক্রস সেকশন, যেটা আমি ওই ভিডিওতে যারা আমার ওই ভিডিওটা দেখেছেন আমি বলেছিলাম যে বড় একটা ট্রান্সমিশন লাইন থেকে একটা ছোট্ট পার্ট, আমি এই ছোট্ট পার্টটাকে যদি ডেরিভেট করি, ডেরিভেট মানে হচ্ছে ছোট করে নিয়ে আসা ম্যাথমেটিক্যাল ভাষায়, সেটার হচ্ছে এই এতটুকু জিনিস আমরা দেখতে পাবো। কিন্তু আপনি যদি পুরো ট্রান্সমিশন লাইনটা যদি বলেন এখানে কোনটা আর, কোনটা এল, কোনটা সি, কোনটা জি, আপনি কি বলতে পারবেন? মানে কোন জায়গায় রেজিস্ট্যান্স, কোন জায়গায় ইন্ডাকটেন্স, কোন জায়গায় ক্যাপাসিটেন্স, সেই জিনিসটা কোথায় কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, ইভেন আমরাও বলতে পারবো না। তার মানে হচ্ছে এখানে মানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 3টা লাইন দেখতে পাই বা 3টা ফেস দেখতে পাই, তো এখানে এল কোনটা আর কোনটা কিভাবে বুঝতে পারবো? তো এই জন্য আমরা এটাকে প্রকাশ করার জন্য যেটা বলি সেটাকে বলি এ বি সি ডি প্যারামিটার্স, অথবা কোনো কোনো বইতে দেওয়া আছে, ইন্ডিয়ান বইতে পি কিউ আর এস দেওয়া আছে। অর্থাৎ এই যে যে এগুলো এল আর সি জি এইগুলোকে প্রকাশ করার জন্য আমরা সাধারণত এই প্যারামিটার
গুলো ব্যবহার করা হয়। তো সেই জিনিসটাই পড়বো আজকে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের এবিসিডি প্যারামিটার সম্পর্কে পড়বো। কোশ্চেন কিরকম আসতে পারে? কোশ্চেন আসতে পারে যে শর্ট লাইন ট্রান্সমিশনের এবিসিডি প্যারামিটার নির্ণয় করো বা ডিটারমিন করো বা ক্যালকুলেট করো। এই যে এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে এই পার্ট থেকে? মানে কেন হলো কি এই টাইপের কোনো কোশ্চেন আছে এখান থেকে? হ্যালো, এই কথা শুনতে পাচ্ছেন? ও আজকে অ্যাটেন্ডেন্স নেব। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার। আচ্ছা, কোশ্চেন করতে হবে আমাকে, কিন্তু ওই কি বলে কেউ শীতের শীতের সময় ওই ক্লাসে অ্যাটেন্ড করে ঘুমায় থাকেন না। গতকালকে আমি একটা একটা গল্প শেয়ার করি। গত গত ইসে রাত্রের ক্লাসে যেটা ঘটছে, লাস্ট ফ্রাইডেতে আপনাদের ক্লাসটা সামহাও আমি ছিলাম, আপনারা আসছিলেন, আমি দেখছিলাম কয়েকজন, পরে দুই একজন দেখে আমি ক্লাসে আসিনি। তো যাই হোক, বিকেলের ক্লাসে আমার লেকচার শেষ হয়ে গেছে 7টায়, কিন্তু একটা ছেলে ক্লাস থেকে যায়ই না, বুঝলাম না কেন। সেম জিনিসটা দুপুরের ক্লাসে ঘটছে, স্টুডেন্ট যাচ্ছে না। তো আমি তাকে বারবার জিজ্ঞেস করি, ইন দ্য মিন টাইমে আমার একটা মিটিংও ছিল, তো আমি ক্লাসটা ক্যান্সেল করে আমি আরেকটা মিটিং এ জয়েন করবো আর কি। তো ওই ছেলে যাচ্ছে না। পরবর্তীতে দেখলাম ওই ছেলে 1.5 ঘন্টা পড়েছিল ওই ক্লাসরুমে। তার মানে সে টার্ন অন করে দিয়ে সে চলে গেছে। এই জন্য আমাকে প্লিজ ক্লাসে একটু রেসপন্স করবেন। আর হয়তো বা একটা জিনিস খেয়াল করছেন, যারা ক্লাসে বেশি কথা বলেন বা রেসপন্স করেন তাদের মার্কস কিন্তু অন্যান্য স্টুডেন্ট থেকে বেশি হয়। এটা কি খেয়াল করছেন? তার মানে হচ্ছে, অবশ্য আপনাদের রেজাল্টই আমি এখনো দেইনি, মানে আমার আমার এটা পলিসি, যারা ক্লাসে ইন্টারেক্ট করবে মানে তার মানে হচ্ছে তারা মনোযোগী। তারা যদি একটু খারাপও করে তাদেরকে মার্কস বেশি দিই আমি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তাহলে তিনটে ট্রান্সমিশন লাইনের প্রকাশকের ক্ষেত্রে আমরা বলছি এবিসিডি অথবা পিকিউআরএস দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে শর্ট ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটেন্সটা আমরা ইগনোর করি সাধারণভাবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে সাপ্লাই, এটা হচ্ছে রিসিভিং, অথবা এখান থেকে সেন্ড করতেছেন, এখানে আপনি রিসিভ করতেছেন। কোন একটা পাওয়ার প্ল্যান্ট থেকে বা সাবস্টেশন থেকে পাওয়ার সেন্ড করছেন, এখানে গিয়ে রিসিভ করছেন। তাহলে এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বা সেন্ডিং ভোল্টেজ। আর এখানে যে কারেন্ট আসছে সাপ্লাই বা সেন্ডিং কারেন্ট, এখানে রিসিভিং কারেন্ট বা রিটার্ন কারেন্ট, অথবা এখানে রিসিভিং ভোল্টেজ বা রিটার্ন ভোল্টেজ, হোয়াট এভার আমরা যেভাবে একভাবে বলতে পারি। আমরা এখানে ডিক্লেয়ার করে বলছি যে এখানে সেন্ডিং এন্ড ভোল্টেজ এত, কারেন্ট এত। ইনপুট যে পাওয়ারটা, সাধারণত এই যে পাওয়ারটা আসতেছে সেই পাওয়ারটা মোটামুটি হচ্ছে পি এবং কিউ, অর্থাৎ রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। রিসিভ করতেছি হচ্ছে একইভাবে রিয়েল পাওয়ার আর হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। কেন এখানে অ্যাপারেন্ট পাওয়ার বলছি সেটা আমি আহ, এই 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 ক্লাসে না বলে পাওয়ার সিস্টেম ক্লাসে ইনশাল্লাহ বলবো কেন এখানে আমি অ্যাপারেন্ট পাওয়ার পাইছি, এখানে কেন রিঅ্যাক্টিভ পাওয়ার পাইনি। রিসিভিং এন্ডের ভোল্টেজ হচ্ছে এত, কারেন্ট হচ্ছে এত। যাই হোক, এখন আমার কোশ্চেন হচ্ছে এখান থেকে আমরা কি বের করব? আমাদের মেইন টার্গেট হচ্ছে পি কিউ আর এস টা বের করা বা এবিসিডি টা বের করা। একই কথা, এবিসিডি আর পি কিউ আর এস একই কথা, আমরা সেটা বের করব। তাহলে আমি এটাকে একটু নিয়ে আসি এইখানে। আচ্ছা, তো এখানে যেটা বলছি, এখান থেকে হচ্ছে আমরা সাপ্লাই দিচ্ছি, এখানে রিসিভ করতেছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা একটা ইকুয়েশন লিখতে পারি। ইকুয়েশনটার নাম হচ্ছে ভিএস আর একটা হচ্ছে আইএস। ভিএস আইএস আমরা লিখব, অর্থাৎ আমরা এখান থেকে কি পরিমাণ সাপ্লাই দিচ্ছি, কি পরিমাণ ভোল্টেজ এখানে পাচ্ছি সেটা জানার জন্য আমাদের কোনো দরকার নেই। আমাদের এখানে মেইন যেটা জানা দরকার সেটা হচ্ছে, আমি বলেছিলাম এবিসিডি প্যারামিটার অথবা পিকিউআরএস প্যারামিটার, যে কোনো একটা ভাবে বললেই হবে। আবার বলেন না স্যার আপনি এখানে পিকিউআরএস লিখছেন, আবার এবিসিডির কথা এখানে কেন লিখছেন? এখানে জাস্ট হচ্ছে প্রকাশ করার জন্য বলছি। এটা হচ্ছে একটা ফেজ, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা ফেজ, একটা গ্রাউন্ড, জাস্ট নাথিং এলস। আপনি এখানে এবিসিডিও বলতে পারতেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমাদের মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে এবিসিডি প্যারামিটার আমরা বের করতে হবে, অথবা পিকিউআরএস প্যারামিটার বের করতে হবে, যে কোনো একটা বের করলে হবে। তাহলে সেটাকে প্রকাশ করার জন্য আমরা যেটা করেছি, একটা ইকুয়েশন লেখার চেষ্টা করছি। সেই ইকুয়েশনটা হচ্ছে কি ভিএস এবং আইএস এর যে পরিমাণটা সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যথারীতি সাপ্লাই ভোল্টেজের যে এটা সেটা লিখে ফেলছি। সাপ্লাই ভোল্টেজ যখন এখানে দিচ্ছেন, লাল কালিতে লিখি, সাপ্লাই ভোল্টেজ যখন এখানে দিচ্ছেন, এদিকে কি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন হচ্ছে রিসিভিং ভোল্টেজ আর রিসিভিং কারেন্ট, এই দুটো জিনিস পাচ্ছেন। তাহলে চোখ বন্ধ করে লিখে ফেলেন ভি আর প্লাস আই আর।
এই ভিআরটা একটু আগে লেখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সুবিধা হবে। ঠিক একইভাবে আপনি যখন এখানে সাপ্লাই কারেন্টটা দিচ্ছেন, একইভাবে কি কি পাচ্ছেন, রিসিভিং ভোল্টেজ আর রিসিভিং কারেন্ট লিখে ফেলেন, ভিআর প্লাস আইআর। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এ বি সি ডি সিনক্রোনাইজ ভাবে লিখে ফেলবেন, এ বি সি ডি। খেয়াল করে দেখেন তাহলে আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে সেই ট্রান্সমিশন লাইনে, মানে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা লিখে ফেলছি দুটো ইকুয়েশন। ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর একটা হচ্ছে সাপ্লাই কারেন্টের ইকুয়েশনটা। তারপরে কোশ্চেন হচ্ছে যে এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের মেইন টার্গেটটা কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে এর মান বের করা, বির মান বের করা, সির মান বের করা এবং ডি এর মান বের করা। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। যদি সেটা বের করতে হয় আমাকে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের প্রথম কন্ডিশন যেটা, আমরা প্রথমে ডিক্লেয়ার করব যে এই যে সার্কিটটা, এই সার্কিটটা ওপেন সার্কিট, পরের ক্ষেত্রে গিয়ে বলবো এই সার্কিটটা হচ্ছে শর্ট সার্কিট। তাহলে ওপেন সার্কিট যদি হয়, ওপেন সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স কি? ওপেন সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই পাশটা ওপেন, তার মানে এই জায়গাটা খালি। যদি খালি থাকে তাহলে এখানের যে কারেন্টটা ফ্লো করে সেই কারেন্টের পরিমাণ হচ্ছে 0, আমরা এটা জানি। তাহলে সেটাই লিখেছি যে যেহেতু এটা ওপেন সার্কিট তার মানে আইআর ইকুয়ালস টু 0। আইআর মানে হচ্ছে এই পাশের কারেন্টটা, এটা যেহেতু ওপেন হয়ে যাচ্ছে এই জায়গার কারেন্টের পরিমাণ 0। তাহলে আইআর এর মান যদি 0 হয় এই ইকুয়েশনে বসায় দিব। তাহলে আইআর এর মান, আইআর এর মান যেহেতু 0, আমরা আইআর এর মান যদি 0 এখানে বসালাম, এখানে বসালাম, বসালে এই পার্টটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে। 0 এর সাথে সামথিং, 0 এর সাথে সামথিং করলে 0ই হয়। তাহলে আমরা ইকুয়েশনে কি পাচ্ছি, ভিএস ইকুয়ালস টু এ ভিআর, আইএস ইকুয়ালস টু সি ভিআর। তো এখান থেকে আমরা লিখতে পারি কিনা দেখেন তো, এটা ভি ভিআর না লিখে আমরা একবার সরাসরি লিখি এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভিএস বাই হচ্ছে ভিআর। অনুরূপ ভাবে এখান থেকে লিখতে পারি কিনা এটা দেখেন তো, সি ইকুয়ালস টু আই বাই ভিআর, এখানে আইএস হবে, এখানে ভিএস। আচ্ছা, তাহলে ভোল্টেজের ইউনিট কি হবে, ভোল্টেজ, আর হচ্ছে এখানে ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ কাটা, তার মানে কি এই এর এখানে কোনো ইউনিট থাকবে না। ইউনিট না থাকা মানে হচ্ছে ডাইমেনশনলেস। মানে ডাইমেনশনলেস বলতে যেটা বোঝাচ্ছে, আমরা মুখস্থ করে ফেলি, মুখস্থ না করে আমরা এইভাবে বোঝার চেষ্টা করি। ডাইমেনশনলেস বলতে কি বোঝাচ্ছে? ডাইমেনশনলেস বলতে বোঝাচ্ছে তার কোনো ডাইমেনশন নাই, তার মানে তাকে দিয়ে তার কোনো ভ্যালুই নাই আমাদের মার্কেটে, এরকম একটা জিনিস মিন করে। আমরা অনেক সময় প্রচলিত ভাবে বলি না যে এই ছেলেটার ডাইমেনশন নাই বা ভ্যালুলেস, তার মানে এক্ষেত্রে কোনো কাজ হবে না, এরকম কিছু কথা কিন্তু আমরা বলি। তার মানে হচ্ছে এ যেটা, সে আসলে এ, মানে এ দিয়ে আসলে কি সে রেজিস্ট্যান্স না ক্যাপাসিটেন্স না ইন্ডাকটেন্স না কন্ডাক্টেন্স আমরা আসলে জানি না, বিকজ তার ইউনিট নাই। পক্ষান্তরে আমরা যদি এখানে সি এর ভ্যালুটা দেখি, আই বাই আর, আই বাই আই মানে কি, আই বার আর মানে হচ্ছে অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ। অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ মানে কি, আমরা ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার মানে যদি বলতে পারি এটা ওহম, আমরা সবাই জানি এটা ওহম। তার মানে কি অ্যাম্পিয়ার বাই যদি ভোল্টেজ বলি তার উল্টো হয়ে যাবে না, তার উল্টোটা হচ্ছে মোহ। আমরা ওহম যদি এইভাবে লিখি তাহলে মোহ এটাকে উল্টাই দিলে উল্টা হয়ে যাবে। এই মোহকে অনেক সময় আমরা সিমেন্সও বলে থাকি। তার মানে এখানে সি যেটা সেটা হচ্ছে সিমেন্স, তার মানে এটাকে আমরা বুঝে ফেলছি এটা হচ্ছে একটা কন্ডাক্টেন্স। তারপরে আসেন শর্ট সার্কিট। বললাম যে এবিসি এই যে সার্কিটটা এটা একটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে হচ্ছে এই জায়গা দিয়ে কারেন্ট ঠিকই ফ্লো হচ্ছে, বাট এখানকার যে সাপ্লাই ভোল্টেজ এখানকার ভোল্টেজ সমান। তার মানে এখানে যেটা হবে যে ভি এর মান 0 হয়ে যাবে। তার মানে ওপেন সার্কিটে আই এর মান 0, শর্ট সার্কিটে ভোল্টেজের মান 0। এটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে পড়ে আসছি কিন্তু। তো ভি আর এর মান যদি 0 হয়, একইভাবে আমরা এই আগের ইকুয়েশনে লিখে ফেলবো। তার মানে এ এবং সির মানটা চলে যাবে, আমরা বি এবং ডি এর মানটা পাবো। তো বি এবং ডি এর মান কোথায় পেয়েছি? বি ইকুয়ালস টু এত, ডি ইকুয়ালস টু এত। বি এর মান যখন পেয়েছি তখন ভিএস বাই হচ্ছে আইআর which is represent for ohms, ডি মানে হচ্ছে আই বাই আই, তার মানে এটাও ডাইমেনশনলেস। তার মানে আমরা এখান থেকে শর্ট লাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে দুটো জিনিস বের করতে পেরেছি। এক নম্বর হচ্ছে তার কন্ডাক্টেন্সটা বের করতে পেরেছি। অবশ্যই যে কোনো ট্রান্সমিশন লাইনে যদি কন্ডাক্টর থাকে, অবশ্যই কন্ডাক্টর থাকবে, সেখান থেকে আমরা ইজিলি জানি তার রেজিস্ট্যান্স থাকবে। এবং কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তার মানে সেখানে তার রেজিস্ট্যান্সও থাকবে। আনফরচুনেটলি আমরা এখানে এখন পর্যন্ত ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সটা বের করতে পারিনি। তার মানে এখানে ডি
আর হচ্ছে ডি এবং কত সি, এই দুটো টার্মের যে কোনো একটা টার্ম ইন্ডাকটেন্স হবে, কিন্তু ক্যাপাসিটেন্সের মানে আমরা জানি না, যদিও হচ্ছে আমরা বলেছি যে শর্ট লাইন ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা ইন্ডাকটেন্সকে ইগনোর করে রাখি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা নমিনাল পাই রিপ্রেজেন্টেশন করব। আমরা কিছুক্ষণ আগে কি আলোচনা করলাম? শর্ট ট্রান্সমিশন লাইনের কথা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা আলোচনা করব। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে যখন আলোচনা করব, তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে অবশ্যই ক্যাপাসিটেন্স থাকবে, অবশ্যই ইন্ডাকটেন্স থাকবে, রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স অবশ্যই থাকবে। তাহলে এই যে যে ফিগারটা, এটা হচ্ছে পাই রিপ্রেজেন্টেশন। পাই রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝাচ্ছে? সে আমরা কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, একটু বেসিকটা আরেকবার দেখে আসি। একটা লম্বা ট্রান্সমিশন লাইন হচ্ছে এটা, একটা লম্বা ট্রান্সমিশন লাইন, কথার কথা বললাম, এটা একটা 3 ফেজ ট্রান্সমিশন লাইন। আপনি আবার বলতে পারেন স্যার আমাকে এখানে আর্থিং ওয়্যারটা কেন দেননি? অবশ্যই আর্থিং ওয়্যারটা দিলাম। তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের আমি বলেছিলাম যে এরকম একটা ছোট্ট পার্ট, এরকম একটা ছোট্ট পার্টকে আমরা ধরে নিলাম, এই ছোট্ট পার্টকে ধরে নিলাম হচ্ছে এটা, যে তার মধ্যে হচ্ছে ইন্ডাকটেন্স থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, কন্ডাক্টেন্স থাকবে, আর কি থাকবে? একটা ক্যাপাসিটেন্স থাকবে। এই এতটুক জায়গাকে রিপ্রেজেন্ট করছে এতটুকু। তার মানে পুরো লাইনে এরকম অজস্র সার্কিট থাকবে, এরকম অজস্র সার্কিট থাকবে। তো ঠিক একইভাবে আমরা ধরে নিলাম একটা ট্রান্সমিশন লাইনে, মনে করেন ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, আবার ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, এইভাবে করে যাবে। আর এখানে কি থাকবে? একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, আর এই ক্যাপাসিটেন্সের সাথে হচ্ছে আসলে শান্ট ইন্ডাকটেন্স, কন্ডাক্টেন্স থাকবে। তো যাই হোক, আমরা এই যে যে পার্টটাকে, এই পার্টটাকে যদি আমি এইভাবে সরাই নিয়ে আসি, এটাকে দেখতে কেমন দেখা যায়? পাইয়ের মতো দেখায় না? এটাকে দেখতে পুরো পাইয়ের মতো দেখায়। এই জন্য এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে পাই রিপ্রেজেন্টেশন। ঠিক একইভাবে আপনি যদি এটার দিকে তাকান, তাহলে এটাকে দেখলে কি মনে হয়? এটাকে দেখলে টি এর মতো মনে হয় না? এই জন্য এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাই ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে টি ট্রান্সমিশন লাইন। তো সেটা নিয়ে আমরা কথা বলছি এখন, পাই ট্রান্সমিশন লাইন বা পাই রিপ্রেজেন্টেশন, মানে একটা ট্রান্সমিশন লাইনকে কিভাবে আমরা পাইয়ের মতো রিপ্রেজেন্ট করতে পারবো সেটা। তো সেখানে যেটা দেখতে পাচ্ছি, কি বলেছিলাম? একটা ক্যাপাসিটেন্স থাকবে, একটা ক্যাপাসিটেন্স থাকবে, মাঝখানে একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স থাকবে। রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সকে একত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে ইম্পিডেন্স। আমরা জানি ইতিমধ্যে, আমরা অনেকগুলো কোর্স করে আসছি আগে ইলেকট্রিক্যালের, হয়তো আমরা জানি যে এটা মানে হচ্ছে, যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ইম্পিডেন্স রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আর এখানে যেটা সেটা হচ্ছে অ্যাডমিটেন্স কে রিপ্রেজেন্ট করে, অ্যাডমিটেন্স। তার মানে একটা ট্রান্সমিশন লাইনে, কিছুক্ষণ আগে যেটা বোঝালাম যে একটা ট্রান্সমিশন লাইনে একটা একটা করে পোর্শন থাকে। তো এখানে যেটা দেখেন, একটা ক্যাপাসিটেন্স বা অ্যাডমিটেন্স যেভাবে আমরা বলি না কেন, এই জিনিসটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, একটা ভাগ, দুইটা ভাগ। তো একটাকে যদি দুই ভাগ করে ফেলেন, সে এটা হচ্ছে একটা পোর্শন, একটা পোর্শনকে আমি দুই ভাগ করে ফেলছি। তার মানে কি, এই টোটাল পোর্শন যদি এ হয়, এই পোর্শনটার নাম হবে a/2, এই পোর্শনের নাম হবে a/2। যদি আমি ছোট করে ড্র করতে বলি, তাহলে আপনি ঠিক এক্স্যাক্টলি এরকম করে ড্র করবেন। তো সেখানে যদি আপনি এখানে সে কোন স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, এবং মজার বিষয়, এই জিনিসগুলো কোনো এক সময় বাংলাদেশে কোনো এক সময় ওই পিডিবিতে ভর্তি পরীক্ষার সময় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল রিলেটেড যত গভর্নমেন্ট জব ছিল, এইসব পরীক্ষাতে এইগুলো আঁকতে দিত। তো ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট ফেল করতো বা টিকতো না। এটার মেইন কারণ হচ্ছে তারা এই জিনিস সম্পর্কে ভালো করে বুঝতো না। যদিও হচ্ছে এখন অনেকগুলো কোচিং এর বদলতে বা ব্যবসায়িক ভাবে তারা মোটামুটি চান্স পাচ্ছে, কিন্তু এই জন্য হচ্ছে এই কোশ্চেন গুলো এখন বাই দা ওয়ে দিচ্ছে না। কিন্তু যদি দেয়, তখন আপনি যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার আনসার পুরোপুরি হবে না। তো যেটা বলছি, আমরা এটাকে বলছি হচ্ছে জেড, আর এটাকে বলছি হচ্ছে অ্যাডমিটেন্স, এটাকে বলছি অ্যাডমিটেন্স। আচ্ছা, অ্যাডমিটেন্স তাহলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্য এটাকে লিখবো হচ্ছে y/2। যেটা বলছিলাম আর কি, অনেক স্টুডেন্টই হচ্ছে এটাকে শুধুমাত্র ওয়াই লিখে। ওয়াই লিখলে তো হবে না, তাহলে তো এখানে 2y হয়ে গেল। এখানে আসলে হবে y/2,
y/2, তার মানে এই দুটো মিলে হচ্ছে একটা। এখানে যেমন একটা z একটা y থাকবে, তার মানে কিছুক্ষণ আগে যেটা বোঝালাম যে একটা ট্রান্সমিশন লাইন একটা ছোট্ট পোর্শন দিয়ে যেটা বোঝাচ্ছে একটা 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 সাবসেকশন, ছোট ছোট সাবসেকশন বা মাইক্রো সেকশন, মানে ছোট ছোট সেগুলো করে করে একটা বিশাল ট্রান্সমিশন লাইন হবে। তাহলে এখানে পাই ট্রান্সমিশন বা পাই মডেল যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাপ্লাই ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজ, তারপরে হচ্ছে ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স দেওয়া আছে, এখানে যে কারেন্টটা ঢুকতেছে একটা সাব কারেন্ট, আবার এখানে একটা কারেন্ট যাচ্ছে, এখানে রিসিভিং কারেন্ট, আবার এখানে একটা সাব কারেন্ট বের হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এখান থেকে আমাদের যেটা মেইন টার্গেট ওই একই জিনিস আমরা ABCD ক্যালকুলেট করব বা ABCD বের করব। তাহলে ABCD বের করব কিভাবে সেটা আমরা এখন একটু ট্রাই করি। সবাই যদি আমার সাথে ওই মানে বোঝার সাথে সাথে যদি একটু লিখে ফেলেন আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে যে সার্কিটটা আছে এই সার্কিট থেকে আমরা যদি লিখি এইভাবে যে আইএস মানে কি বোঝাচ্ছে, এই কারেন্টটা আইএস ইকুয়ালস টু কি লেখা যায়, আইএস ইকুয়ালস টু লেখা যায় এই কারেন্ট আর এই কারেন্টের যোগফল, কারশফের কারেন্ট ল থেকে আমরা লিখতে পারি। তার মানে আইএস ইকুয়ালস টু আইএন I1 প্লাস I2। I1 কোনটা, I1 হচ্ছে এটা আর I2 হচ্ছে এটা, সেটা লিখে ফেলছি। অনুরূপ ভাবে আমরা I2 মানে কি এটা, এই কারেন্ট সমান কি লিখতে পারি, I3 প্লাস IR লিখে ফেলছি। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। আমরা বাই দ্য ওয়ে এখানে লিখে ফেলছি, এখানে একটা নোডের কথা বলছি M, এখানে একটা নোডের কথা বলছি N। আমরা আবার এখানে বলছিলাম P, এখানে Q, একই কথা কিন্তু জাস্ট আপনাদেরকে কনফিউজ করার জন্য আমি এই কাজটা করছি। যারা ক্লাসে না থাকবে বা ক্লাসে মনোযোগী হবে না তারা কনফিউজড হয়ে যাবে, আর যখনই হচ্ছে এই জিনিসগুলো দিবে পরীক্ষার হলে তাদেরকে কিন্তু 0 দিব, বা 0 না দিলে হচ্ছে 2 দিব। 3 যদি নাম্বার থাকে 3-এর মধ্যে 2 দিব যদি তারা এই ধরনের ভুলগুলো করে। আবার এই যে যেমন একটা এক্সাম্পল দেই, যারা ক্লাসে মনোযোগী থাকেন না তাদের জন্য বলছি। মনে করেন আমি গত স্প্রিং এ রেগুলার ব্যাচের 25 ব্যাচের পরীক্ষা নিছি, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করছে এই ইকুয়েশনটা লিখতে ভুল করছে, এই ইকুয়েশনটা লিখতে ভুল করছে। তারা যেটা লিখছে এই যে যে ইকুয়েশনটা, এই যে তারা যে ইকুয়েশনটা লিখছে সেই ইকুয়েশনটা এই জিনিসটাকে তারা বাদ দিয়ে দিছে, অর্থাৎ ইকুয়েশন এটা এখানে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দিলেও একটা জিনিস রিপ্রেজেন্ট করে, না দিলেও একই জিনিস রিপ্রেজেন্ট করে। তার মানে এখানে যেটা তারা বোঝাতে চাচ্ছে যে ভিএস ইকুয়ালস টু এ, এটা ইকুয়ালস টু আবার এটা, এটাই তো ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে। তার মানে আইএস টা সে এখানে লিখেই নেই। তার মানে তারা দেখে দেখে, যেহেতু লাস্ট স্প্রিং থেকে তো আমরা ওপেন বুকে পরীক্ষা দিচ্ছি বাসায় বসে বসে, তার মানে তারা বাসায় বসে দেখে দেখে ভুল লিখতেছে। এটা মেইন কারণ, তারা পড়াশোনা কেন করতেছে আমি নিজেই জানি না। তো যাই হোক, এই বিষয়ে আমি লাস্টে আমার কিছু কথা আছে ব্যক্তিগতভাবে আপনাদের সাথে শেয়ার করব, তখন আমি বলছি এই জিনিসটা নিয়ে। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা প্লিজ ভুল করবেন না। তো আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন নাম্বার হচ্ছে 1, কই গেল, ইকুয়েশন নাম্বার 1 আর হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আইএস সমান কি পাচ্ছিলাম, এই দুটো ইকুয়েশন পাচ্ছি। তার মানে কি আইএস সমান আমরা আবার এই ইকুয়েশনটা লিখতে পারি না, কিভাবে, আমরা জাস্ট করব যেটা সেটা হচ্ছে যে I2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিব। তো আইএস এর জায়গায় যদি I2 এর এই ভ্যালুটা বসায় দেই তাহলে আমরা কি পাচ্ছি, I1 প্লাস I3 প্লাস IR, এটা পাচ্ছি। এখন I1 বলতে কি বোঝাচ্ছে, I1 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এইখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে I ইকুয়ালস টু কি, I ইকুয়ালস টু V ইন্টু R, নাকি ওহমসের ল কি বলছে, I ইকুয়ালস টু কি বলছে, V বাই R বলছে। আমরা জানি R মানে হচ্ছে ইম্পিডেন্স, তার মানে V বাই Z ও বলতে পারি, V বাই Z ও বলতে পারি আমরা। তাহলে ঠিক একইভাবে আমরা লিখতে পারি I1 ইকুয়ালস টু VS ইন্টু Y/2। এখন কথা হচ্ছে আমি তো আপনাদেরকে বোঝালাম এতটুকু, কই গেল, আমি তো এখানে বোঝালাম হচ্ছে I ইকুয়ালস টু V বাই R বা V বাই Z। তাহলে এখানে Y কি হবে, Y এর সাথে আবার Z এর রিলেশন কি সেটা আমাদেরকে জানতে হবে। Z মানে হচ্ছে ইম্পিডেন্স আর অ্যাডমিটেন্স মানে হচ্ছে 1/Y। তার মানে কি এখানে যদি 1/Y দেন, V বাই 1/Y, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে যেটা হবে V ইন্টু Y হবে। এই ওয়াইটা উপরে চলে আসলো ম্যাথমেটিক্স। সেই জন্য আমরা যেটা লিখেছি Y/2 ইন্টু VS,
ঠিক একইভাবে I3 হচ্ছে এদিকে যাচ্ছে, তার মানে এখানে y/2। বাই দ্য ওয়ে এখানে যেটা আমরা বলেছিলাম যে আপনারা যদি একটু পিছের দিকে যান, মানে ওহমসের ল এর কথা যদি বলি, আমরা কি জানতাম যে ওহমসের ল বলছে যদি এখানে একটা রেজিস্ট্যান্স হয়, যদি এখানে পটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, এখানে যদি কারেন্ট আই হয় এবং এখানে রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারবো আই ইকুয়ালস টু V/R। ঠিক একইভাবে আমি যদি এখানে ওই ওহমসের ল এর কথা যদি বলি বা বেসিক সার্কিটের কথা যদি বলি, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো আই এর বদলে এই অ্যাডমিটেন্সটাকে আর হচ্ছে ভোল্টেজটাকে কাউন্ট করতে পারবো। এই জন্য ভিএস ইন্টু y/2 লিখছি। অনুরূপ ভাবে এখানে I3 এর জায়গায় সেম জিনিসটা লিখছি, আর আইআর এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা এই সার্কিটের মধ্যে একটা কেভিএল চালাবো, কারশফস ভোল্টেজ ল চালাবো। তো কারশফস ভোল্টেজ ল যদি আমরা চালাই তাহলে কি লিখতে পারি, ভিএস, এখানে একটা ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে ভিআর। তার মানে এই সার্কিটটাকে আমরা এই সার্কিটে যদি একটা কারশফস ভোল্টেজ ল চালাই তাহলে এরকম হবে, লাল কালিতে লিখি, এরকম হবে, এরকম হবে। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, ভিএস এখানে ঢুকতেছে পজিটিভ, এটা ঢুকতেছে নেগেটিভ। আমরা যেভাবে চিন্তা করি, যদি এটা পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে এটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে, এটাকে পজিটিভ ধরতে হবে। আপনারা এই জিনিসগুলো আশা করি জানেন। তো যাই হোক, ভিএস ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এখানে কি আছে, I2 ইন্টু জেড, এই জায়গা আর কি পাচ্ছি, লাস্টে গিয়ে পাচ্ছি হচ্ছে ভিআর। তাহলে এরকম একটা ইকুয়েশন লেখা যায় কারশফসের ল থেকে। তাহলে সেই লটাই আমরা লেখার চেষ্টা করছি যে ভিএস ইকুয়ালস টু ভিআর প্লাস জেড ইন্টু I2। স্টিল যদি কোনো কনফিউশন থাকে কোনো স্টুডেন্টের, আমাকে কোশ্চেন করতে পারে। তাহলে ভিএস ইকুয়ালস টু যদি আমি এই ইকুয়েশনটা যদি পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ভিএস ইকুয়ালস টু জেড ইন্টু I2 ইন্টু ভিআর। এই ইকুয়েশনটা আমরা আবার লিখেছি আর কি। লিখার পরে এখানে I2 এর একটা ভ্যালু আমরা অলরেডি কিন্তু ক্যালকুলেট করে আসছি, I2 এর একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করে আসছি। সেই I2 এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। কিভাবে I2 এর ভ্যালু বসাবো, I2 টা কোথায়, I2 টা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায়। তাহলে এই জায়গার যে I2 টা, সেই I2 টা আমি কোথা থেকে লিখতে পারি বলেন তো, কেউ বলতে পারবেন I2 টা ভ্যালুটা? I2 হচ্ছে এই যে 2 নম্বর ইকুয়েশনে। তাহলে 2 নম্বর ইকুয়েশন I2 সমান কি কি আছে, IR প্লাস হচ্ছে I3। তাহলে I3 মানে কত, I3 মানে হচ্ছে y/2 ইন্টু VR, এটা লিখলাম। আর হচ্ছে IR তো আর কনভার্ট করা যাচ্ছে না, সেটা লিখে ফেললাম, প্লাস VR। যাই হোক, এখান থেকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি সলিউশন করি বা সিম্পলিফিকেশন করি, তাহলে যেটা লেখা যায়, ভিআরটাকে কমন লিখলাম। ভিআরটাকে যদি কমন লিখি, মানে একটু এই ইকুয়েশনটাকে আমি সিম্পলিফাই করার পরে এরকম একটা ইকুয়েশন পাই। তাহলে আমরা ভিএস ইকুয়ালস টু কি পেলাম, ভিএস ইকুয়ালস টু আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাইছি। ঠিক একইভাবে আইএস সমান কি পাচ্ছি, আইএস মানে হচ্ছে এটা, আইএস সমান এখানে যেটা যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার জায়গায় আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে y/2 এখানে। আর ভিএস এর যে মানটা, সেই ভিএস এর মানটা এই যে এখন যে ক্যালকুলেটিভ যে ভ্যালুটা পেলাম ফ্রম ইকুয়েশন নাম্বার 4, সেই জিনিসটা পুরোটা আমি এখানে বসাই দিছি। প্লাস হচ্ছে আইআর, প্লাস হচ্ছে আইআর, আর কি আছে y/2 ইন্টু ভিআর, y/2 ইন্টু ভিআর। তার মানে আমি এই ইকুয়েশনটা আমি এখানে পেয়ে গেলাম। আমি এগুলো সিম্পলিফাই করে দিচ্ছি না, আপনারা হয়তো বা আমার ধারণা আপনারা এটা পেরে যাবেন। তো যাই হোক, এই ইকুয়েশনটা যখন পেয়ে গেলাম, আমরা এটাকে সিম্পলিফাই করার পরে আমরা যদি এইভাবে লিখি, ভি আর ইন্টু এই পোর্শনটা, অনুরূপ ভাবে আই আর ইন্টু এই পোর্শনটা, অনুরূপ ভাবে ভি আর ইন্টু এই পোর্শন, আই আর ইন্টু এই পোর্শন। তার মানে আমরা যদি কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখে আসছিলাম এখানে, যে ভিএস ইকুয়ালস টু এত, আইএস ইকুয়ালস টু এত, এখান থেকে এর পোর্শন মানে ভি আর এর কফিসিয়েন্ট বা ভি আর এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি এর মানটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এর মান কি, এর মান হচ্ছে
জে ওয়াই ইন্টু জেড ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। তার মানে জেড এর ইকুয়েশন ইয়েটা কি হবে, কি বলে, ইউনিটটা কি হবে, জেড এর ইউনিট হচ্ছে ওহম, আর এই ওয়াই এর ইউনিট কি, 1 বাই ওহম বা মোহ। তাহলে ওহম মোহ যদি কাটাকাটি যায় না উপর নিচে, তার মানে এটা হবে ডাইমেনশনলেস। তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এ হচ্ছে কি ডাইমেনশনলেস, মানে এর কোনো ইউনিট থাকবে না। ঠিক একইভাবে বিতে যান, বিতে কি জেড, তার মানে এটার ইউনিট হচ্ছে ওহম, মানে এটা একটা রেজিস্ট্যান্স, আমরা বুঝতে পারছি। সি, সিতেও সেম জিনিস, না সেম জিনিসটা দুঃখিত, সিতে সেম জিনিসটা, সিতে হচ্ছে ওয়াই আর জেড কাটাকাটি চলে যাচ্ছে, কিন্তু এখানে কি থাকতেছে, শুধুমাত্র ওয়াই থাকতেছে। তাহলে ওয়াই এর ইউনিট কি, ওয়াই এর ইউনিটটা হচ্ছে মোহ বা সিমেন্স। ওয়াই এর ইউনিটটা, সি এর ইউনিটটা কি, সি এর ইউনিটটা মোহ বা হচ্ছে সিমেন্স। ডিটা কি, ডি হচ্ছে আগের মতো ওয়াই আর জেড, তার মানে মোহ আর ওহম কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে এটাও ডাইমেনশনলেস হবে। তাহলে এই ইউনিট গুলো আমরা লিখে ফেললাম। ঠিক একইভাবে আমরা যদি টি মডেলের কথা চিন্তা করি, টি মডেলের ক্ষেত্রে ঠিক একই হবে, যে আমরা 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 প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওহমসের ল, বা যে করে হোক ভিএস আর ভিএম, এই পয়েন্টটাকে আমরা ভিএম বলেছি, বা একটা এমন একটা পয়েন্ট বলেছি, সেই পয়েন্টের জায়গায় যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটার নাম হচ্ছে ভিএম। তাহলে আমরা যদি এখানে কারশফস ল চালাই, আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, তারপরে সেখান থেকে আমরা পাবো ভিএস আর হচ্ছে আইএস। তাহলে ভিএস এবং আইএস কে যদি আমরা একটু একটু করি, সিম্পলিফাই করি, তাহলে এর মান পাবো এত, ডি এর মান পাবো এত, বি এর মান পাবো এত, সি এর মান পাবো এত। তাহলে আমরা এখান থেকে ইউনিট পাবো। তার মানে হচ্ছে আমরা এখান থেকে যে কোশ্চেনটা পড়বো বা কমপ্লিট করার চেষ্টা করবো সেটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এবিসিডি মান বের করা। আমরা ইতিমধ্যে কি শর্ট ট্রান্সমিশন লাইন যেটা ছিল, সেই শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা বের করে দেখিয়েছি। এখন আমরা দেখালাম যেটা, সেটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। আমরা সিলেবাসের মধ্যে লং ট্রান্সমিশন লাইনটাকে আনিনি এই জন্য, যদিও এটা খুবই ইম্পর্টেন্ট, না আনার মেইন কারণ যেটা, সেটা হচ্ছে এটা অনেক লম্বা ডেরিভেশন। মাত্র যে টপিক্সটা আমরা আলোচনা করলাম, সেই টপিক্সে কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে? হ্যালো, আচ্ছা, আশা করি এই জিনিসগুলো পারবেন বলে আশা করতেছি। আচ্ছা, আমরা এরপর একটা আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করে শেষ করব। সেই টপিকটা আমি আজকে পুরোপুরি কমপ্লিট করব না, জাস্ট একটু বেসিক আইডিয়া দিব। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, দেখি হোয়াইট বোর্ডটা করা যায় কিনা। আচ্ছা, আজকে একটু একটা জিনিস একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে যে আমি এই লেকচার ভিডিওটা যখন আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, একই সাথে আমি কিছু ছবিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, লিংকের সাথে এটা চলে যাবে ইনশাল্লাহ। হুম, শুধুমাত্র অল্প কয়েকজনকে আমি এখানে ইন্ডিকেট করছি। যাই হোক, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সপোজিশন ইন ট্রান্সমিশন লাইন। ট্রান্সপোজিশন মানে কি একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন, এটাও একটা ট্রান্সমিশন লাইন। এখানে ট্রান্সমিশন লাইন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপরের হাত, মিডল হাত, বিলো হ্যান্ড, নিচের হ্যান্ডটা। তারপরের যে ফিগারটা দেখতে পাচ্ছেন, সেটা আরেকটু দূরে গিয়ে আরেকটা টাওয়ার, সেই টাওয়ারকে আমি একটু আমরা ভেঙেছি, ভেঙে দেখতে পাচ্ছি যে এইখানকার যে ইটা, নিচের দিকের যে হাতটা, সেটা মিডল হ্যান্ডে চলে গেছে, আর উপরের হ্যান্ডটা ঠিকই আছে, উপরের হ্যান্ডটা ঠিকই আছে। আর এখানে মিডল হ্যান্ডটা নিচে চলে গেছে, আর এখানকার নিচেরটা উপরে চলে গেছে। খেয়াল করছেন জিনিসটা? একটু একটু ভালো করে তাকাইতে হবে বোঝার জন্য। এই চিত্রটা কি বুঝতে পেরেছেন? স্যার আর একটু বলেন। দাঁড়ান বলছি। এটা হচ্ছে সি,
এটা হচ্ছে এ। আচ্ছা আরো সহজ করে বলি, এটা হচ্ছে ব্লু, ব্লু লাইন। কে কে আপনি? হ্যালো? জি স্যার। না আরে না, আপনাকে না, আপনাকে না, দরজায় উকি মারতেছে কথা লোকজন, কমন সেন্স এত কম। আচ্ছা এটা তো বুঝতে পেরেছেন, ব্লু রেড ইয়েলো এই তিনটা লাইন তো বুঝতে পেরেছেন তাই না? তিনটা ফেজ। হ্যালো, আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি, বলেন। স্যার জি স্যার। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে ব্লু, এতটুকু আমরা সবাই জানি। না এটা হচ্ছে ব্লু, সরি। আচ্ছা তাহলে এটা হচ্ছে ধরে নিলাম আমি জাস্ট বোঝানোর জন্য, এটার নাম দিচ্ছি 1 নম্বর, মানে 1 নম্বর হাত। এটা হচ্ছে 2 নম্বর হাত। এটা হচ্ছে 3 নম্বর হাত। খেয়াল করে দেখেন, 1 নম্বর হাতে আহ বাঁ পাশে যে সার্কিটটা ছিল সেই সার্কিটটা ছিল হচ্ছে ব্লু, আর এখানে ছিল হচ্ছে ইয়েলো। এখানে ছিল রেড, এখানে ছিল রেড, এখানে ছিল কি বলে ইয়েলো, আর এটাকে বলা হচ্ছে ব্লু। আপনারা যখন পাওয়ার সিস্টেম স্যারদের কাছে গিয়ে যখন পড়তে যাবেন, তখন একটা কমন একটা জিনিস শুনতে পারবেন, সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, এরকম একটা জিনিস হয়তো শুনতে পারবেন। যদি আমার কাছে পড়েন তাহলে আমি সেটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো যে কিভাবে আসলে এই ফেস সিকোয়েন্স গুলো কাজ করে। তো যাই হোক, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে যে সিকোয়েন্স গুলো একটু ডিস্টর্ট হচ্ছে, তার মানে একটু ডিফারেন্স হচ্ছে বাঁ পাশের সার্কিটের সাথে ডান পাশের সার্কিটে, উঁচু নিচু। কিন্তু ট্রান্সপোজিশন, আমরা আজকে যে টপিকটা পড়ছি ট্রান্সপোজ করা, তার মানে হচ্ছে, ট্রান্সপোজ মানে হচ্ছে মনে করেন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে আর আছে, এখানে ব্লু আছে, এখানে ইয়েলো আছে। পরের সার্কিটে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে এখানে আর হবে, এখানে ইয়েলো হবে, এখানে ব্লু হবে। এই যে যে এটার সাথে এটাকে ট্রান্সপোজ করতেছি, এই ট্রান্সপোজ গুলো আমরা মেইনলি হচ্ছে এখানে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, পরের সার্কিটে মানে 1 কিলোমিটার দূরে আরেকটা টাওয়ার আছে, সেই টাওয়ারে দেখেন এখানে ব্লুর সাথে আহ 1 নম্বর, যেটা এটাও 1 নম্বরের একটা পার্ট, সেখানে গিয়ে মিলিত হয়েছে ইয়েলো, মানে এখানে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু যখনই হচ্ছে আপনার আহ রেড এবং ইয়েলোর ক্ষেত্রে আসছে, সেই রেডটা চলে গেছে হচ্ছে লো লেভেলের ক্ষেত্রে। এটা হচ্ছে লো লেভেল, মানে লো লেভেল মানে হচ্ছে 3 নম্বর হাত। এখানে আমি বলেছিলাম এটা হচ্ছে 1 নম্বর হাত, 2 নম্বর হাত, এটা 3 নম্বর হাত। ওই পাশে টাওয়ারে গিয়ে এই 2 নম্বর গিয়ে চলে গেছে 3 নম্বরে, আর এখানকার 3 নম্বর চলে আসছে 2 নম্বরে। আবার অনুরূপ ভাবে এখানে হচ্ছে 2 নম্বরটা চলে গেছে হচ্ছে 3 নম্বরে, আর এখানে 3 নম্বরটা চলে আসে 2 নম্বরে। এই যে যে ট্রান্সপোজ হচ্ছে, এই ট্রান্সপোজটার নাম হচ্ছে, ট্রান্সমিশন লাইনে আমরা বলি ট্রান্সপোজিশন সিস্টেম। স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। এটাই কি প্রশ্ন ছিল আপনার? একটা প্রশ্ন ছিল। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না শুনতে পাচ্ছি না, এখন বলেন। এখন শুনতে পাচ্ছি, বলছি, বলেন। সিকোয়েন্স চেঞ্জ হওয়ার কারণে কি কোনো সুবিধা আছে স্যার? অবশ্যই সুবিধা আছে, না হলে আমরা কেন করব? আমরা কোনো কারণ ছাড়া আমরা কোনো কাজ করি না। স্যার, একটু সুবিধাটা যদি বলতেন, যে এখানে ট্রান্সপোজিশন, এই যে ফেজ সিকোয়েন্স চেঞ্জ করছে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে, কিসের কারণে করছে একটু যদি বলতেন। সেটা তো অবশ্যই বলবো, হ্যাঁ। আচ্ছা তাহলে এই ট্রান্সপোজিশনটা বুঝতে পারছেন, ট্রান্সপোজিশন কিভাবে হয়? জি স্যার, বুঝছি। সেই ট্রান্সপোজিশনটা হচ্ছে, আমি এই যে হাতে কলমে না দেখালে বুঝতে বুঝতে পারতে না, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি এটা মুখস্থ করে। এটা মুখস্থ করার জিনিস না, এটাকে বলে ট্রান্সপোজিশন, যেটা আমি বলছিলাম। এ পরেরটা বি যাচ্ছে এখানে, তারপরে এ আসছে, অনুরূপভাবে বি এখানে বি, এভাবে করে এটাকে ট্রান্সপোজ করছে। থ্রি ফেজ লাইনের ট্রান্সপোজিশন করার মানে হচ্ছে এইখানকার টোটাল যে ভোল্টেজটা, এখানকার যে টোটাল ভোল্টেজটা, এই টোটাল ভোল্টেজটা ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট মানে সমান ভাগে ভাগ করবে। অর্থাৎ মনে করেন এখানে 500 কিলোমিটার একটা ট্রান্সমিশন লাইন আছে, 500 কিলোমিটার একটা ট্রান্সমিশন লাইন আছে। প্রথম একটা প্রথম একটা জায়গায় এখানে আমি ভোল্টেজের কথা যদি বলি, এখানে মাত্র হচ্ছে 230 ভোল্ট, কথার কথা বললাম সব মিলে। মানে বছরে মনে একদিনও ঝাড়ু দেয় না এই।
5 মিনিট 10 মিনিট সময় দেন, 10 মিনিট মধ্যে ক্লাস শেষ করি। আচ্ছা, কি জন্য বলতেছিলাম যে এই যে টোটাল ভোল্টেজটা, এই টোটাল ভোল্টেজটা সব জায়গায় ডিস্ট্রিবিউট থাকবে, তার মানে সব জায়গায় সমান রাখতে হবে। এখানে বেশি, এখানে কম, এখানে কম হইলে হবে না। তার মানে আপনি মনে করেন আমি এখান থেকে, এটাকে বললাম হচ্ছে ঢাকা, কথার কথা বললাম এটা ঢাকা, আর এটাকে বললাম হচ্ছে নারায়ণগঞ্জ। এই যে লম্বা ট্রান্সমিশন লাইনে আপনি যদি এই ফেজ সিকোয়েন্স যদি ট্রান্সপোজ না করতেন, তাহলে দেখা যেত এখানে 230 ভোল্ট, এখানে গিয়ে দেখতেন 210 ভোল্ট, আবার এখানে গিয়ে দেখতেন 90 ভোল্ট মাত্র। এই যে যে আনব্যালেন্স গুলো, এই আনব্যালেন্সড হয়ে যেত। এই আনব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স করার জন্য মেইনলি হচ্ছে ট্রান্সপোজিশন সিস্টেম ব্যবহার করি। তাহলে দেখেন আমরা যখন এটার সাথে এটার সাথে এটার এই যে ট্রান্সপোজ করতেছি, ট্রান্সপোজ করলে যেটা হবে, এই জায়গায় টোটাল ভোল্টেজটা এখানে হচ্ছে 1/3 লেন্থ, 1/3 লেন্থ, 1/3 লেন্থ। কেন? বিকজ তিনটা ফেজ, এই জন্য 1/3 হয়েছে। দুইটা ফেজ হলে বলতো 1/2। তার মানে প্রত্যেকটা পোর্শনে আমার ভোল্টেজটাকে একদম এক্সাক্ট অ্যাকুরেট করার জন্য আমরা মেইনলি হচ্ছে এই ট্রান্সপোজিশন সিস্টেমটা করি। আর অ্যাকুরেট করা মানে আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ যেটা, সেই ভোল্টেজটা আমি 100% ঠিক রাখার চেষ্টা করছি। তার মানে কিছুক্ষণ আগে যিনি কোশ্চেন করলো, তার কোশ্চেনের আনসার হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ভোল্টেজটাকে ব্যালেন্স করার জন্য বা ভোল্টেজটাকে ঠিক করার জন্য আমরা সবসময় এই ট্রান্সপোজিশন করব। অর্থাৎ আমরা নর্মাল যদি একটা ট্রান্সমিশন লাইন শুধুমাত্র লাইন টেনে দেই, তাহলে আমাদের সেই লাইনের মধ্যে ভোল্টেজ ড্রপ বা বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এই জন্য আমরা ট্রান্সমিশন লাইন যখন আমরা ডিজাইন করব, সবার আগে চিন্তা করব কি করলে আমাদের ভোল্টেজটা থাকবে, মানে ঠিক থাকবে। তো সেটারই একটা অপশন হচ্ছে আমরা যদি ট্রান্সপোজ করি, তাহলে ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজের যে ব্যালেন্সটা সেটা অলওয়েজ ঠিক থাকবে। স্যার এর দূরত্ব আছে নাকি যে এত কিলোমিটার পর পর যে ট্রান্সপোর্ট করা লাগবে, এরকম কোনো কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি আছে। সে এক্সাম্পল হিসেবে এখানে যেটা বলছি, সে ধরে নিলেন এটা হচ্ছে 1/1 কিলোমিটার, ধরে নেন এই টোটালটা হচ্ছে 1 কিলোমিটার। এটা ভালো কোশ্চেন ছিল। ধরে নেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে 1 কিলোমিটার। এটা পুরোটা যদি 1 কিলোমিটার হয়, তাহলে 1 কিলোমিটারের 1/3 কত হবে? 33 কিলোমিটার। সরি, আমি ধরে নিলাম এটা হচ্ছে 3 কিলোমিটার, টোটালটা ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই 1 কিলোমিটার পর পর, 1 কিলোমিটার পর পর, 1 কিলোমিটার পর পর ট্রান্সপোজটা হবে। তার মানে টোটাল লেন্থের 1/3 করে আমার কন্টিনিউসলি ট্রান্সপোজ হবে। কথাটা বুঝতে পারছেন? এমন না যে আমার এখানে 500 কিলোমিটার আছে, আমি 500 কিলোমিটার মধ্যে মাত্র 2টা ট্রান্সপোজ করব বা 3টা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ ট্রান্সপোজ করার জন্য হচ্ছে আমাদের একটা ডিজাইন আছে, সেই ডিজাইন আমরা ফলো করব, যে কতটুকু ডিস্টেন্স পর 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 আমরা করব। এটা ডিপেন্ড করে কোন কোম্পানি করতেছে এবং কতটুকু দূরত্বের জন্য করতেছে, সে সাথে ভোল্টেজটাকে কাউন্ট করতে হয়, যে এই ভোল্টেজটাকে ব্যালেন্স করার জন্য আমরা করব। কথার কথা যদি আমি বলি 500 কিলোভোল্ট বা 400 কিলো, 800 কিলোভোল্ট, এরকম হাই লেভেলের যদি ভোল্টেজ হয় একটু দূরে দূরে গিয়ে ট্রান্সপোজ করে, বাট ছোট যদি ভোল্টেজ হয়, মানে কম যদি ভোল্টেজ হয়, তাহলে কাছাকাছি ট্রান্সপোজটা হয়। কিন্তু মূল কথা যেটা হচ্ছে ট্রান্সপোজিশন যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে মেইন বুঝতে হবে সেটা হচ্ছে যে ফেজটাকে সিকোয়েন্স ঠিক রাখার জন্য আমরা কন্ডাক্টরের যে রিঅ্যারেঞ্জ করতেছি, এটাই হচ্ছে ট্রান্সপোজিশন সিস্টেম। ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? হ্যালো, কথা বলতেছেন আবার। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন?